সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনলাইনের দ্বিতীয় ক্লাস আমরা যাচ্ছি। আমার পরিচয় তো আগে দেওয়াই আছে। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে যাচ্ছি। আজকে আমাদের এই দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু আমরা কি আলোচনা করব, গতদিন আমরা তোমাদেরকে একটু বলেও দিয়েছিলাম, তারপরে আমি আবার বলছি। আজকে আমরা আলোচনা করব গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা ও গুরুত্ব, গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলী এবং রাজনৈতিক দলের বিভিন্ন রূপ বা প্রকারভেদ আর কয় ভাগে ভাগ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আশা করছি প্রত্যেকে আমার সাথে থাকবে। প্রথমে যদি আমরা চলে যাই গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা বা গুরুত্ব। গণতন্ত্র আমরা জানি, আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল, এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে রাজনৈতিক দল ছাড়া কিছুই ভাবা বা চিন্তা করা যায় না। এই রাজনৈতিক দল গণতন্ত্রে কতটুকু ভূমিকা পালন করে, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমে স্ক্রিনে দেখো চলে আসছে। প্রথমে আমরা আলোচনা করছি একে কয়েকটা ভাগে ভাগ করে জনমত গঠন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক শক্তির মূল উৎসই কিন্তু জনগণ। গণতন্ত্রে শাসন ব্যবস্থায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন এই জনগণের সক্রিয় মতামত, সচেতনতা এবং সদা জাগ্রত অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করবে এই জনমত। এই রাজনৈতিক দলগুলো কিভাবে জনমত গঠন করে? রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন বক্তৃতা, বিবৃতি এবং প্রচারের মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনমত গঠন করে থাকে। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সরকার গঠন। কিভাবে সরকার গঠন করে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা জানি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে থাকে, এবং এই নির্বাচনে অংশগ্রহণ করার সময় রাজনৈতিক দলগুলো বিভিন্ন নীতি এবং কর্মসূচি প্রচার করে থাকে। এই নীতি এবং কর্মসূচিগুলো যখন প্রচার করে রাজনৈতিক দলগুলো, তখন তারা সব সময় খুব সতর্কভাবে এই নীতি এবং কর্মসূচিগুলো প্রচার করে থাকে, কারণ তারা চিন্তা করে যে এগুলোর মাধ্যমেই, এগুলো দেখে শুনে জনগণ তাদেরকে ভোট দিবে, যাতে নীতিগুলো অবশ্যই কি হয়, কল্যাণমুখী হয় এবং বাস্তবমুখী হয়, এবং সেগুলো ভাষা যাতে অত্যন্ত সহজ সরল ভাষায় লিখিত থাকে, যাতে জনগণ খুব সহজে বুঝতে পারে। তাহলে তারা ব্যালটের মাধ্যমে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আসীন করবে। পরে পয়েন্ট হচ্ছে ভিন্নমুখী মতামতকে একত্রীকরণ। অর্থাৎ এই যে বিশাল জনগোষ্ঠী, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, তাহলে এই এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এই বিক্ষিপ্ত যে মতামত, চিন্তা ভাবনা, এদেরকে একটি জায়গায়, একই প্ল্যাটফর্মে কারা নিয়ে আসতে পারে? এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু গণতন্ত্রকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে রাজনৈতিক দল। এই জন্যই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের নির্ভরতা বা সফলতা নির্ভর করে রাজনৈতিক দলের উপর। এই জন্যই রাজনৈতিক দলকে বলা হয় স্বার্থ একত্রীকরণকারী দলও বলা হয়। এটা তোমরা একটু লক্ষ্য রাখবে যে এই পয়েন্টগুলো থেকে কিন্তু আমাদের অনুধাবনের প্রশ্ন আসতে পারে। যেমন জনমত গঠন বলতে কি বুঝো, বা সরকার গঠন বলতে কি বুঝো, বা আমি এখন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম স্বার্থ একত্রীকরণকারী বলতে কি বোঝো। তারপরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন। জনগণ এবং সরকারের মধ্যে সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ কাজটা করে থাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল। তোমরা লক্ষ্য করতে পারবে টিভিতে জাতীয় সংসদ টিভি নামে একটি টিভি আছে, যেখানে আমাদের জাতীয় সংসদের সরকারি দল এবং বিরোধী দলগুলো যে আলোচনা করে সেগুলো আমরা দেখতে পাই খুব সহজে, যার যে ঘরে বসেই। তার মাধ্যমে আমরা কি জানতে পারি যে জনগণ এবং সরকারের মধ্যে কি আলোচনা হচ্ছে দেশ নিয়ে, দেশের সমস্যা নিয়ে। তো খুব সহজেই সেগুলো কি করতে পারে, জনগণ জানতে পারে এবং বুঝতে পারে। কাজেই সেগুলোর মাধ্যমেও জনগণকে একটা সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে রাজনৈতিক দল, জনগণ এবং সরকারের মধ্যে। আরেকটা হচ্ছে পরের পয়েন্টটি যেটা, সেটা হচ্ছে বিরোধী বিকল্প পক্ষ
বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ দল আমরা জানি সরকার গঠন করে। আর পরের যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল থাকে সেই দলটি, দ্বিতীয় অবস্থানে যে দলটি থাকে সেই দলটি কিন্তু বিরোধী দল হিসাবে জাতীয় সংসদে থাকে। আমরা জানি একটি সরকারি দল, একটি বিরোধী দল। এই বিরোধী দলকে কিন্তু বিকল্প সরকার বা ছায়া সরকারও বলা হয়, প্রতিনিধিত্বমূলক গণ। তারপরে আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনে একটু লক্ষ্য করো, আরো কিছু পয়েন্ট আসছে যে শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তন। রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার বদলাতে সাহায্য করে এবং এতে সরকার বদলের ক্ষেত্রে বিপ্লব এবং বিদ্রোহের সম্ভাবনা দেখা যায় না। কারণ আমরা জানি আমাদের দেশে সাধারণ নির্বাচন হয় 5 বছর পর পর এবং এর মাধ্যমেই সরকার আমরা গঠন করে থাকি। এছাড়াও আমরা আরো কিছু পয়েন্ট দেখতে পেলাম যে সংসদীয় সরকারের উপযোগী এবং স্বার্থ একত্রীকরণকারী গ্রন্থি। তারপরের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রাজনৈতিক দলের কার্যাবলী। এই গণতন্ত্রে আমরা এর আগে যেটা আলোচনা করলাম ভূমিকা, আর এখন আলোচনা করছি রাজনৈতিক দলের কার্যাবলী। আমরা আগেই বলেছি যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদেরকে রাষ্ট্রীয় শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ করে দেয়। কারণ এই বিশাল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যেকে যদি আমরা শাসন কার্যে অংশগ্রহণ করতে চাই তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। কাজে আমরা জানি সমগ্র বাংলাদেশকে 300টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে এবং এখান থেকে 300 জন প্রতিনিধি যায় এবং সংরক্ষিত 50টি আসন। এই 350 জন ব্যক্তি জাতীয় সংসদে বসে আমাদের প্রত্যেকটি এলাকার সমস্যাগুলো তুলে ধরে। এই প্রত্যেকে কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। তাহলে আমরা দেখি এবার গণতন্ত্রের রাজনৈতিক দল কি কাজ করে থাকে। প্রথম পয়েন্টে আমরা লক্ষ্য করতে পাচ্ছি রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ। অর্থাৎ আমাদের দেশে এই যে বিশালায়তন জনগোষ্ঠী, এই বিশালায়তন জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। কাজেই এই সমস্যাগুলো আসলে কোনটা আগে সমাধান করা প্রয়োজন, সবার আগে কোনটাকে প্রাধান্য দেওয়া হবে সেই সিদ্ধান্ত কিন্তু রাজনৈতিক দল নিয়ে থাকে এবং সমাধান করে থাকে। নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন, দ্বিতীয় পয়েন্টে আমরা লক্ষ্য করতে পারি রাজনৈতিক দলগুলো কর্মসূচি নীতি নির্ধারণের ভিত্তিতে কিন্তু জনসমর্থন লাভের চেষ্টা করে থাকে। লোয়েলের মতে, এই ক্ষেত্রে লোয়েল, দার্শনিক লোয়েল একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে জনমতকে সবার সামনে উপস্থাপিত করে, লক্ষ্য করো, জনমতকে সবার সামনে উপস্থাপিত করে গণ রায় আদায়ের জন্য উপযুক্ত কর্মসূচি প্রণয়ন করা রাজনৈতিক দলের অন্যতম লক্ষ্য। কাজেই রাজনৈতিক দলের সমর্থকগণ আমরা কি দেখি, নিজ দলের কর্মসূচির প্রতি অনুগত থাকে এবং বিশ্বস্ত থাকে। পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি জনমত গঠন। এই জনমত গঠনের ক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক দল নীতি এবং কর্মসূচির সপক্ষে কাজ করে থাকে এবং এক্ষেত্রেও তারা বিভিন্ন বক্তৃতা, বিবৃতি এবং প্রচারের মাধ্যমে জনমত সৃষ্টি করে এবং প্রচলিত যে জনমত আছে সেটাকে নিজেদের অনুকূলে নিয়ে আসতে চেষ্টা করে থাকে। পরের পয়েন্ট হচ্ছে আমার প্রার্থী মনোনয়ন। প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ নিজ দলের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকে। পরের বিষয়টি হচ্ছে প্রচারণা। রাজনৈতিক দল নিজ নিজ দলীয় কর্মসূচি ও প্রার্থীর পক্ষে কাজ করে। প্রত্যেকটি দল তাদের যেমন একজন করে প্রার্থী মনোনয়ন করে এবং তাদের যে কর্মসূচিগুলো থাকে, যে নীতি আদর্শগুলো থাকে, তার ভিত্তিতেই ওই প্রার্থীর পক্ষে তারা প্রচারণা কাজ চালায়, যাতে নির্বাচক মণ্ডলী দেশের জন্য কোন দলের কর্মসূচি বা নীতি কতটুকু উপযোগী, কোন প্রার্থীকে ভোট দেওয়া উচিত তা সঠিকভাবে বুঝতে পারে এবং তা নির্ধারণ করতে পারে। তারপরে হচ্ছে সরকার গঠন। রাজনৈতিক দলের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সরকার গঠন করা। নির্বাচনে, এর আগেও আমরা বলেছি, নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলই সরকার গঠন করে, আর বাকি যে দলটি থাকে দ্বিতীয় অবস্থানে তারা করে পরের পয়েন্ট, যেটা বিরোধী দলের ভূমিকা পালন করে। এই জন্য বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিরোধী দলের কাজ হচ্ছে
শুধু বিরোধিতাই করা না, বিরোধিতার জন্য। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের ভুল ত্রুটিগুলো জনসম্মুখে তুলে ধরা এবং বিরোধী পক্ষ সবসময় সরকারকে সচেতন রাখে। ফলে বিরোধী দলগুলো জনসমর্থন লাভ করতেও কিন্তু চেষ্টা করে থাকে। বিরোধী দলের এই গঠনমূলক সমালোচনার ভয়েও কিন্তু সরকার জনকল্যাণমুখী কাজ করতে। এছাড়াও আমরা লক্ষ্য করতে পাচ্ছি, দেখো, রাজনৈতিক চেতনা, শিক্ষার প্রসার, স্বেচ্ছাচার প্রতিরোধ, রাজনৈতিক সামাজিকীকরণ, শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ স্থাপন, জাতীয় ঐক্য সৃষ্টি, স্বার্থের একত্রীকরণ। বইয়ে তোমাদের অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, প্রায় 20 থেকে 25 বা 23-22 এরকম পয়েন্ট দেওয়া আছে। তা আমি অনলাইনে অল্প সময়ের ক্লাসে আমি এতগুলো পয়েন্ট আলোচনা করলাম না, আমি কিছু পয়েন্ট আলোচনা করে দিলাম, বাকিগুলো তোমাদেরকে বলে দিলাম। এই প্রত্যেকটা পয়েন্ট থেকেও কিন্তু অনুধাবনের প্রশ্ন থাকতে পারে। এগুলো তোমরা বইটা খুব ভালো করে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে। পরবর্তী আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক দলের বিভিন্ন রূপ বা প্রকারভেদ। সাধারণত সংখ্যার দিক থেকে রাজনৈতিক দলকে 3টি ভাগে ভাগ করা যায়: একদল ব্যবস্থা, দ্বিদল ব্যবস্থা এবং বহুদল ব্যবস্থা। একদল ব্যবস্থা খুব সহজেই বোঝা যাচ্ছে, যেখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। দ্বিদল ব্যবস্থা একাধিক দল থাকলেও দুটি দলেরই প্রাধান্য লক্ষ্য করা যায়। বহুদলীয় ব্যবস্থা অর্থাৎ দুইয়ের অধিক বা বহু দল যেখানে থাকে তাকে বহুদলীয় ব্যবস্থা বলছি। এবার আমরা চলে যাচ্ছি একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একদলীয় ব্যবস্থায় আমি একজন মানুষের আনার চেষ্টা করেছি, দ্বিদলীয় ব্যবস্থায় 2 জন এবং বহুদলীয় ব্যবস্থায় 2 জনের অধিক। তাহলে একদলীয় ব্যবস্থায় এটা যদি ছবিটাও মনে থাকে তাহলেও তোমাদের মনে থাকবে। একদলীয় ব্যবস্থা বলতে আমরা খুব সহজেই তাহলে বলতে পারছি যে কোনো দেশে যখন সাংবিধানিকভাবে একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে বলা হয়ে থাকে একদলীয় ব্যবস্থা। এবং এই একদলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্য সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, অর্থাৎ একটি মাত্র রাজনৈতিক দল দেশ শাসন করে থাকে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানিতে হিটলারের নাৎসি দল এবং ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট দল এর একটি চমৎকার উদাহরণ। আমরা তারপরে চলে যাচ্ছি দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা বলতে কি বুঝি? তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে, যখন কোনো দেশে সাংবিধানিকভাবে প্রধানত দুটি রাজনৈতিক দল দেখতে পাওয়া যায় তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। এবং এই দ্বিদলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, এবং এই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাটা সীমাবদ্ধ থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি এবং গ্রেট ব্রিটেনের কনজারভেটিভ পার্টি বা লেবার পার্টি, অর্থাৎ রক্ষণশীল দল এবং শ্রমিক দল এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আর বহুদলীয় ব্যবস্থা আমরা খুব সহজেই বুঝতে পাচ্ছি যে যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দুটির অধিক রাজনৈতিক দল ক্ষমতা লড়াইয়ের জন্য কার্যকর ভূমিকা পালন করে, দুইয়ের অধিক রাজনৈতিক দল, আমি আবার বলছি দুইয়ের অধিক রাজনৈতিক দল ক্ষমতা লড়াইয়ের জন্য কার্যকর ভূমিকা পালন করে, তাকে বহুদলীয় ব্যবস্থা বলা হয়। এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, সাধারণত বহুদলীয় ব্যবস্থায় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল অর্জন করতে পারে না। সেক্ষেত্রে তারা কি করে, তাদের সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে তারা কোয়ালিশন সরকার বা সম্মিলিত সরকার গঠন করে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশ, ফ্রান্স, ইতালি প্রভৃতি দেশের উদাহরণ আমরা দিতে পারি। তারপরে আমরা চলে যাব এই একদলীয় ব্যবস্থা দ্বিদলীয় ব্যবস্থা যে আলোচনা করলাম প্রকারভেদ, তার দোষ গুণ। এর প্রত্যেকটি রাজনৈতিক ব্যবস্থারই কিছু দোষ গুণ আমরা লক্ষ্য করতে পারি। প্রথমে আমরা যাচ্ছি একদলীয় ব্যবস্থা। দোষের কথা নয় পরেই আলোচনা করি, আগে ভালো কথাগুলি বলি, গুণের কথাগুলি বলি। আমি ওগুলো তোমাদেরকে এক এক করে আলোচনা করে দিচ্ছি, তোমাদের বইয়ে আছে,
তোমরা বইটা খুলে তারপর মিলিয়ে নিবে। একদলীয় ব্যবস্থার গুণে যদি আমরা প্রথমেই যাই, যে সরকারের স্থায়িত্ব থাকে এখানে, যেহেতু এখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকে, কাজেই খুব ঘন ঘন এখানে সরকার বদল করা সম্ভব না বা হয় না। সরকার কি থাকে? স্থিতিশীল থাকে। কাজেই দীর্ঘদিন দলীয় প্রধানের নেতৃত্বে সরকার রাষ্ট্র পরিচালনা করে, ফলে খুব সহজেই রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয়। সরকারের নীতির একটা ধারাবাহিকতা থাকে, কারণ স্থিতিশীল হওয়ায় সরকারের যে নীতিগুলো থাকে সেগুলো সরকার খুব স্বাভাবিকভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে কাজগুলো আস্তে আস্তে সম্পাদন করতে পারে। কাজে উন্নয়ন খুব দ্রুত কার্যকর হওয়া সম্ভব হয়। এখানে রাষ্ট্রীয় ঐক্য এবং সংহতি বজায় থাকে। কিভাবে? একই আদর্শ প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রীয় ঐক্য অত্যন্ত সুদৃঢ় হয়। জরুরি অবস্থার জন্য বলা হচ্ছে একদলীয় ব্যবস্থা বিশেষ একটা উপযোগী শাসন ব্যবস্থা, কারণ এখানে বিরোধিতা করার জন্য কোনো বিরোধী দল থাকে না, কোনো দলের কাছে জবাবদিহি করতে হয় না, জনগণের কাছেও জবাবদিহি করতে হয় না। তাহলে আমরা লক্ষ্য করতে পারি যখন খুব দুর্যোগময় অবস্থা বা জরুরি অবস্থা হয়, সরকার তাৎক্ষণিকভাবে রাষ্ট্রের জন্য যেটি উপযোগী সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কাজেই আমরা লক্ষ্য করতে পারি যে এই ব্যবস্থায় যেহেতু খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কাজে শিল্প বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের জন্য এটি অত্যন্ত উন্নতির দিকে নিয়ে যায় দেশকে। এবং একদলীয় ব্যবস্থায় কথায় কথায় যেটি হয়, বিরোধী দল বিরোধিতার জন্য হরতাল, আইনসভা বর্জন, জ্বালাও পোড়াও আন্দোলন এগুলো লক্ষ্য করা যায় না, বা এক কথা এগুলো বরদাস্ত করা হয় না। কাজেই সরকার অত্যন্ত দক্ষতার সাথে তার শাসন কার্যক্রম পরিচালনা করতে পারে। গুণের কথা শুনতে, ভালো কথা শুনতে কার ভালো না লাগে? দোষ ত্রুটি কারোরই ভালো শুনতে ভালো লাগে না, কিন্তু তারপরেও আমাদের পড়ার আলোচ্য বিষয় যেহেতু দোষ গুণ, কাজেই কিছু দোষের কথাও আমরা এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, একদলীয় ব্যবস্থায় দোষের কথা যদি আলোচনা করি, যে এটি একটি গণতন্ত্র বিরোধী শাসন ব্যবস্থা, কারণ একদলীয় ব্যবস্থায় গণতান্ত্রিক যে রীতিনীতি আছে, গণতান্ত্রিক মূল্যবোধ আছে, এগুলোকে তোয়াক্কা করা হয় না, লুণ্ঠিত করা হয়। কারণ একদলীয় ব্যবস্থায় সকল জনগণের হাতে ক্ষমতা চর্চা করার কোনো সুযোগ থাকে না। কাজে একদলীয় ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র বিরোধী ব্যবস্থা। যেহেতু এখানে গণতন্ত্র বিরোধী ব্যবস্থা, খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো পরে পয়েন্টটায় চলে আসছে, কাজে ব্যক্তির স্বাধীনতারও বিরোধী। কারণ একদলীয় ব্যবস্থায় ব্যক্তি স্বাধীন কোনোভাবে কোনো ব্যক্তি তার মত প্রকাশ করতে পারে না, ব্যক্তি কোনো সংগঠন করতে পারে না, সরকারের ভুল ত্রুটির সমালোচনা করতে পারে না, ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যক্তির স্বাধীনতাও এখানে রক্ষা হয় না। এবং ব্যক্তির স্বাধীনতা যেহেতু রক্ষা হয় না, খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিত্বে বিকাশের পথও একটা বাধা সৃষ্টি হয়, এবং রাজনৈতিক শিক্ষার পথও এখানে বন্ধ থাকে, কারণ জনগণ স্বাধীনভাবে রাজনীতির চর্চা করতে পারে না। এর ফলে এই অবস্থায় জনগণের রাজনৈতিক শিক্ষার যে পথ থাকে সেই পথটা বন্ধ হয়ে থাকে। এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যে বিপ্লব বা বিদ্রোহের সম্ভাবনা এখানে আমরা লক্ষ্য করতে পারি, কারণ একদলীয় ব্যবস্থায় জনগণ সরকারের তথা ক্ষমতাসীন দলের কোনো কাজের সমালোচনা করা যায় না, যেহেতু কোনো বিরোধী দল থাকে না, অন্য একটি দলের অস্তিত্ব থাকে, ফলে জনগণের মধ্যে কিন্তু একটা ক্ষোভ দানা বাঁধতে থাকে। বাড়তে বাড়তে এক সময় জনগণের এই ক্ষোভ কিন্তু বিপ্লব এবং বিদ্রোহের জন্ম দেয়। কাজেই আমরা লক্ষ্য করতে পারলাম একদলীয় ব্যবস্থায় কিছু দোষগুণ নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে যাব দ্বিদলীয় ব্যবস্থা। আমরা আগে গুণের কথাই আসি। সহজে সরকার গঠন করতে পারে, কারণ এখানে আমরা দেখছি নির্বাচনে দুটো প্রধান দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, এবং এই দুটো দলই কিন্তু শক্তিশালী দল থাকে, এবং এরা নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দল বিজয়ী দলকে সরকার গঠনের জন্য আহ্বান জানায়।
এবং সংখ্যালঘু যে দল থাকে দ্বিতীয় অবস্থানে তারা বিরোধী দলের ভূমিকা পালন করে। দ্বিদলীয় ব্যবস্থায় আমরা বলেছিলাম উদাহরণ হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এবং গ্রেট ব্রিটেনের কনজারভেটিভ পার্টি বা রক্ষণশীল দল, লেবার পার্টি বা শ্রমিক দলের কথায়। এবং এই দেশগুলোতে আসলে যে দুটো দেশের কথা আমরা বললাম, এই দুটো দেশেই কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা অসম্ভব মানে কি বলবো শক্তিশালীভাবে গণতন্ত্রের চর্চা করা হয় এবং জনগণের প্রতি সবসময় প্রাধান্য দেওয়া হয় জনগণকে। কাজে দেখা যায় নির্বাচনের সময় যে দুটো প্রধান দল নির্বাচনে অংশগ্রহণ করে, যে দলই জয়ী হোক না কেন বিরোধী দল খুব সহজভাবে সেই দলকে স্বাগত জানায় সরকার গঠন করার জন্য। কাজেই সংখ্যালঘু দল এখানে বিরোধী দলের ভূমিকা পালন করে এবং খুব সহজেই তারা সরকার গঠন করতে পারে। সরকারের স্থিতিশীলতা, দ্বিদলীয় ব্যবস্থায় দুটি শক্তিশালী দল থাকে, আমরা আগেও বলেছি। এক দল সরকার গঠন করে, অন্য দল বিরোধী দলের ভূমিকা পালন করে, ফলে সরকারের স্থিতিশীলতা বজায় থাকে। এখানে বিপ্লব এবং বিদ্রোহের সম্ভাবনা গুণের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। যে কোনো দল বা দলেরকে নিশ্চিতভাবেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয়, ফলে সরকার গঠনেও তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার সহায়ক মনে করা হয়, প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার সহায়ক মনে করা হয় দ্বিদলীয় ব্যবস্থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জনগণের পক্ষে খুব সুবিধাজনক, যেহেতু দুটি মাত্র রাজনৈতিক দল থাকে, দলীয় কর্মসূচি এবং নীতিগুলো তারা সবসময় খেয়াল করে সেগুলো কোন দিকে যাচ্ছে। কাজে তারা খুব সহজেই দুটো দল থেকে একটি দলকে পছন্দ করতে পারে, তাদের এই ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয় না। যোগ্যতম প্রার্থীকে নির্বাচনে তারা সহায়ক হিসেবে কাজ করে। দুটি দল থাকায় প্রার্থী কম থাকে, প্রার্থী কম থাকার ফলে জনগণ খুব সহজেই যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নির্বাচন করতে পারে। তারপরে আমরা চলে যাচ্ছি দ্বিদলীয় ব্যবস্থার দোষের ক্ষেত্রে। এছাড়াও আরো অনেক গুণ আছে, যেমন বিপ্লবের সম্ভাবনা কম থাকে, সন্তোষজনক ব্যবস্থায় থাকে, স্বৈরাচার প্রতিরোধে সহায়ক থাকে, সেগুলো তোমরা একটু বই দেখে পড়ে নিবে। তারপর আমরা চলে যাচ্ছি দ্বিদলীয় ব্যবস্থার দোষের ক্ষেত্রে। সব সময় সব মত প্রকাশিত হয় না। কেন হয় না? কারণ দুটো মাত্র দলের মধ্যে বহুমুখী এবং বহু আদর্শে বিশ্বাসী জনগণের মতামতকে প্রকাশ করা যায় না। দুটোর অধিক দল না থাকায় অনিচ্ছা সত্ত্বেও জনগণকে যে কোনো একটি দলকে সমর্থন জানাতে হয়, সেটা জনগণের ভালো লাগলেও না লাগলেও। যেটা একটু বেশি ভালো লাগে সেই দলকে তারা সমর্থন জানায়, অন্য দলকে জানায় না। এখানে যদি বহুদলীয় ব্যবস্থার মতো অনেক দল থাকতো তাহলে আমরা গুণের ক্ষেত্রে যেমন বলেছি খুব সহজে নিতে পারে, আবার দোষের ক্ষেত্রে দেখো আমরা এসে আলোচনা করছি দুটো দল থাকে, পছন্দ হলেও যে কোনো একটি দলকে, পছন্দ না হলেও একটি দলকে তাদেরকে বেছে নিতে হচ্ছে। স্বৈরাচারের সম্ভাবনা থাকে, বলা হচ্ছে এখানে দোষের ক্ষেত্রে দ্বিদলীয় ব্যবস্থায় কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতাসীন হলে সেই দল স্বৈরাচারী হয়ে উঠতে পারে, কেননা দলীয় আদর্শ এবং নিয়মানুবর্তিতা অর্থাৎ যে নিয়ম শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ থাকে সমর্থকগণ যে অন্ধভাবে তাদেরকে নিজ দলকে সমর্থন করে থাকে, ফলে বিরোধী দলের সমালোচনা তারা কখনোই কানে তোলে না, ফলে সরকারি দল তখন স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হতে পারে। এখানে বলা হচ্ছে মন্ত্রিসভার একনায়কত্ব প্রকাশিত হয়, অর্থাৎ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় তত্ত্বগত দিক থেকে আমরা জানি আইনসভার সার্বভৌমত্বের কথা বলা হলেও বাস্তবে দলীয় শৃঙ্খলার কারণে তা মন্ত্রিসভার একনায়কত্বে পরিণত হয় এবং আইনসভার গুরুত্ব এতে কমে যায়, কারণ আইনসভার সদস্যগণ তখন আর স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারে না। তাছাড়া কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে গণবিরোধী যে কোনো আইন প্রণয়নে কিন্তু সে দল তখন সাহসী হতে পারে, কেননা আইনসভায় যে কোনো আইন পাশ করতে এরূপ দলের তখন আর কোনো অসুবিধা হয় না, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ থাকে, তা খুব সহজেই তারা তখন আইনগুলো পাশ করিয়ে নিতে পারে। এই গেল আমাদের দ্বিদলীয় ব্যবস্থার দোষগুণ। তারপরে আমরা চলে যাচ্ছি বহুদলীয় ব্যবস্থার দোষগুণ নিয়ে আলোচনায়। বহুদলীয় ব্যবস্থা আমরা বলেছি দুইয়ের অধিক দল থাকে, তাদেরকে আমরা বহুদলীয় ব্যবস্থা বলছি।
আমরা বারবারই ভালো কথা দিয়ে শুরু করি, ভালো কথাগুলোই আমাদের কাছে বেঁচে থাক। গুণের কথায় যদি আমরা আবার আসি, বহুদলীয় ব্যবস্থায় সুষ্ঠু জনমত প্রকাশের সহায়ক বলা হচ্ছে, কেননা বহুদলীয় ব্যবস্থায় সমাজের যে ভিন্নমুখী জনমত আছে, জনগণ যে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মতামত প্রকাশ করে, রাজনৈতিক দল থাকলে কোনো না কোনো রাজনৈতিক দলের নীতি আদর্শের সাথে জনগণের এই মতামত ও বিশ্বাসের মিল থাকে। কাজেই জনমত তখন সরকার যে সিদ্ধান্ত নেয়, জনগণ চিন্তা করে এটা তো আমারই মতটা প্রকাশিত হচ্ছে, অর্থাৎ এটা আমার সরকার, আমি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছি। অর্থাৎ এখানে জনমত অর্জনের বহুদলীয় ব্যবস্থায় পারস্পরিক যে প্রতিযোগিতা থাকে, সেই প্রতিযোগিতা থাকায় কোনো দল তখন অপ্রতিহতভাবে প্রাধান্য বিস্তার করতে পারে না বা তাদের স্বার্থের বিকাশ ঘটাতে পারে না। বহুদলীয় ব্যবস্থায় কোনো দলই, আমরা আগেই বলেছি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করতে পারে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বহুদলীয় ব্যবস্থায় তোমার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। কাজে আগেও বলেছি, সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে সরকার গঠন করতে হয়। এক্ষেত্রে সরকার তখন চিন্তা করে তাদের মত বা প্রাধান্যেরও তাদের মতামতকে গুরুত্ব দিতে হয়। রাজনৈতিক শিক্ষা এবং সচেতনতার প্রসার ঘটে বহুদলীয় ব্যবস্থায়, কারণ বহুদলীয় ব্যবস্থায় বিভিন্ন দল থাকে, দুইয়ের অধিক দল থাকে। ফলে কোন দল কি বক্তৃতা দিচ্ছে, কি বিবৃতি প্রচার করছে, কি আলোচনা করছে, সমালোচনা, জনগণ এর থেকে সচেতন হয় এবং জনগণের রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে। বহুদলীয় ব্যবস্থায় বহু মত এবং বহু পথের অনুসারীর রাজনৈতিক দল গড়ে ওঠায় জনগণ সহজেই তাদের আদর্শ ও মতামতের প্রতি সামঞ্জস্যপূর্ণভাবে তাদের রাজনৈতিক দলকে খুঁজে নিতে পারে। এবং আমরা আগে যেটা বলেছিলাম যে কোয়ালিশন সরকার, এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি সংখ্যালঘিষ্ঠ যে দল থাকে, যে দল বিরোধী দলের ভূমিকায় থাকে, কোনোদিনই তারা সরকার গঠন করতে পারে না। কিন্তু এই কোয়ালিশন সরকার কিন্তু গঠনের মাধ্যমে সরকার, আমরা দেখতে পাই, ক্ষমতার যে রাজনীতিতে অংশীদার হতে পারে, কারণ তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়েই কিন্তু কোয়ালিশন সরকার গঠন করতে হয়। ফলে রাজনৈতিক সচেতনতার একটা বিস্তার ঘটে। রাজনৈতিক দলগুলো তাদের নীতি আর যে আদর্শগুলো আছে সেগুলো জনগণের সামনে তুলে ধরতে পারে, পাশাপাশি অন্যান্য দলের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো জনগণকে জানানোর চেষ্টা করে। ফলে জনগণ খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিষয়ে সচেতনতা অর্জন করে। এইগুলো আমাদের বহুদলীয় ব্যবস্থার গুণ। এবার আমরা শেষে কিছু দোষ নিয়ে আলোচনা করব। সরকারের স্থায়িত্বহীনতার কথা বলা হচ্ছে, যে বহুদলীয় ব্যবস্থায় সাধারণত কোনো দলই নির্বাচনে যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, ফলে কয়েকটি সমমনা রাজনৈতিক দলকে নিয়ে কোয়ালিশন সরকার গঠন করতে হয়। এক্ষেত্রে সরকার সাধারণত দুর্বল হয় এবং ক্ষণস্থায়ী হয়, কেননা যে কোনো সময় ঐক্য জোট ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ সমমনা যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজনৈতিক দল সরকার গঠন করছে, ওই সমমনা রাজনৈতিক দলগুলো যখন তাদের সামান্য স্বার্থের বিচ্যুতি ঘটে, তখনই তারা দল থেকে বেরিয়ে যেতে চাইবে বা বিপ্লবের সম্ভাবনা দেখা দিবে, সরকারকে তখন বাধ্য হয়েই তাদের সেই বিষয়গুলো মেনে নিতে হয়। কাজে এখানে ঐক্য জোট থাকা না ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি। সামরিক হস্তক্ষেপের একটা সম্ভাবনা এখানে দেখা যায়, বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মতো দেশগুলোতে। সদ্য স্বাধীন এবং উন্নয়নশীল বিশ্বে আমরা যে সমস্ত দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান, সেসব দেশে কিন্তু ঘন ঘন সরকার পরিবর্তনের ফলে সামরিক বাহিনী কিন্তু খুব সহজে রাজনীতিতে প্রবেশ করতে পারে। কাজেই সামরিক হস্তক্ষেপের যে একটা সম্ভাবনা, সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। পরবর্তীতে আমরা লক্ষ্য করতে পারি এখানে শক্তিশালী বিরোধী দলের অভাব আমরা লক্ষ্য করতে পারি, কারণ বহুদলীয় ব্যবস্থায় কোনো দলই যেমন একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তেমনি বিরোধী দলগুলোও কিন্তু সাংগঠনিকভাবে দুর্বল থাকে। তারাও খুব বেশি একটা ক্ষমতা দেখাতে পারে না, বিশেষ করে তৃতীয় বিশ্বের অনুন্নত রাষ্ট্রগুলোতে। কাজেই খুব সহজেই সুষ্ঠু জনমত গঠন করা
যায় না। কারণ বহুদলীয় ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো সাধারণত বিরোধী বক্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলে। অনেক সময় প্রচার মাধ্যমগুলো রাজনৈতিক চাপে কিংবা অর্থলোভে মিথ্যাকে সত্য বলে প্রচার করে, ফলে জনগণ তখন বিভ্রান্ত হয়ে ওঠে এবং সুষ্ঠু জনমত গঠন করতে পারে না। কাজেই আমরা লক্ষ্য করতে পারছি যে এই ক্ষেত্রে জাতীয় ঐক্য এবং সংহতি যেমন বিনষ্ট হয়, পারস্পরিক সৌহার্দ্য বিনষ্ট হয় এবং দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়। কাজে আমরা এতক্ষণ আলোচনায় একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থার দোষ। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার থেকে সম্ভাব্য যে প্রশ্ন থাকতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রাজনৈতিক দলের সংজ্ঞা বলতে কি বোঝো? রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো, রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো এবং রাজনৈতিক দলের বিভিন্ন রূপ আলোচনা করো। পরে আমি তোমাদেরকে একটা বহু নির্বাচনী প্রশ্নের নমুনা দেখিয়ে দিচ্ছি যে রাজনৈতিক দলের মতাদর্শ নিহিত থাকে কোথায়। 4টা অপশন দেওয়া থাকবে রাষ্ট্রের সংবিধানে, দলের কর্মসূচির মধ্যে, দলীয় নেতাদের বক্তৃতার মধ্যে, দলীয় কর্মীদের মধ্যে। যেটা সঠিক সেটা তোমাদেরকে বৃত্ত ভরাট করতে হয়। তোমরা জানো এটার আনসার হচ্ছে রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে। এগুলো বইয়ে অনেকগুলো দেওয়া আছে। তোমরা বই যদি লাইন ধরে ধরে পড়ো তাহলে আশা করি সবকিছুই তোমরা খুব সহজভাবে পারবে। তার পরবর্তী আলোচনায়, এর পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করব সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আগের ক্লাসের মতোই বইটা পড়ে রাখবে, তাহলে ধরতে সহজ হবে। নেতৃত্বের সংজ্ঞা দাও, নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী, সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তীতে ক্লাসে আসব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।